फ्रेंड्स आज के एक खूब गुरुत्वपूर्ण होते पारो खूब बेसि इम्पोर्टेंट एक चैप्टर डिसकास करब फ्रम इंग्लिश दैट इज योर बिहाइव ओके बिहाइव एक इम्पोर्टेंट चैप्टर डिसकास करब ठीक है चैप्टर डिसकास करार आगे तुम्हारा एक खेयाल कर देखो ওই বাচ্চাটার ফটো দেখো আমার বাচ্চাটা এখন ভালো ফটো দেখো তো প্রথমে চিনতে পারছো না বাচ্চাটারে বাচ্চাটা চেনা গেছে নি চেনা পরিচিত লাগেনি আচ্ছা যদি চিনো তো ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড আর যদি ছিল না তাহলে এখনও চিনলিবে সেই বাচ্চাটা বড় আর কেউ বুঝছে না সেই বাচ্চাটা হইল এপিজে আব্দুল কালাম ঠিক আছে আর যে চ্যাপ্টারটা আমরা এখন ডিসকাস করলাম সেই চ্যাপ্টারের নাম হলো মাই চাইল্ডহুড ঠিক আছে চাইল্ডহুড চ্যাপ্টারটা ডিসকাস করলাম আর এই মাই চাইল্ডহুড বলতে এখানে অ্যাকচুয়ালি আব্দুল কালামের কথা হওয়ার আর এই পুরো স্টোরির মধ্যে এই পুরো যে স্টোরি যেটা এই স্টোরিটা অ্যাকচুয়ালি আমি ডিসকাস করতাম না তাই নিজেই তার সম্বন্ধে সব কিছু হইবে আর কি মানে আব্দুল কালামে তার নিজের মানে যে বচপন যেটা আমরা হই নিজে যে শৈশব যেটা তার কীভাবে ছোটো থেকে বড়ো হয়েছেন অ্যাটলিস্ট স্কুল লেভেল পর্যন্ত কতটুকু মানে তার কী কী সংঘর্ষ করছেন তার লাইফটা কীভাবে আছে তার গড়ের লাইফটা কীভাবে আছে তার যে প্রতিবেশীরা কীভাবে আছে মানে তার বচপন যেটা বা শৈশব যেটা বা চাইল্ডহুড যেটা এইটা এই পার্টিকুলার চ্যাপ্টারে তাই পুরো একদম ডিটেলসে ডিসকাস করছে মানে গল্পটা কইছেন আর কি ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি একটা বুকের মধ্যে পাওয়া গেছে সেই বুকসটার নাম হলো উইংস অফ ফায়ার সেই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কই থেকে সংগ্রহ করা হয়েছে এই চ্যাপ্টারটা সংগ্রহ করা হয়েছে মানে এক্সট্রাক্ট করা হয়েছে কোন বুক থেকে উইংস অফ ফায়ার থেকে সেটা নিজে আব্দুল কালামে লেখছেন ঠিক আছে আর সেই বই থেকে ওই পার্টিকুলার মাই চাইল্ডহুডটারে আমরা বিহাইভের মধ্যে নিয়ে আইছি ক্লাস 9 ঠিক আছে বিহাইভের মধ্যে চ্যাপ্টারের নাম মাই চাইল্ডহুড দিয়ে নিয়ে আইছি সো তো এই পার্টিকুলার চ্যাপ্টারটা আমরা যখন পড়বো বা বুঝবো বা আমরা গল্প করবো এটা না সিম্পলি আমি একটা কথা এই চ্যাপ্টারগুলো পড়া না অ্যাকচুয়ালি ইংলিশ যে সাবজেক্টটা বাকি সাবজেক্ট থেকে অনেক ডিফারেন্ট হয় এটা যদি আমরা হই না এটা আমরা পড়তাম এটা পসিবল না এটা আমরা ফিল করতে লাগবো এই চ্যাপ্টারটারে এই ইংলিশ সাবজেক্টটা এটা আমরা ফিল করতে লাগবে বিভিন্ন ধরনের চিন্তা করি এটা ফিল করতে এখন লিটারেচারে বিভিন্ন মিনিংস থাকে সায়েন্সে যেমন H+O2 এটা সত্যি এটা এরকম নাই লিটারেচারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়ে যে থিঙ্কিং যেটা ওইটা নিয়ে আমরা ডিসকাস করি ঠিক আছে তো এই পার্টিকুলার চ্যাপ্টার বা ইংলিশে যত চ্যাপ্টারই হোক এগুলো আমরা পড়তাম না এগুলো আমরা ডিসকাস করবো গল্প করবো আমরা মনের ভাবটারে প্রকাশ করবো সো দ্যাট আমরা ইংলিশ সাবজেক্টটা ভালো করে পড়তে পারবো সো দ্যাট আমরা বুঝতেও পারবো ইংলিশ সাবজেক্টটা কী অ্যাকচুয়ালি ঠিক আছে সো এই যে পার্টিকুলার চাইল্ড নেম হচ্ছে শি ইজ নান আদার দেন হি ইজ আব্দুল কালাম আমরা সবই চিনি অ্যান্ড উই অল রেসপেক্ট হিম ভেরি মাচ বিকজ কেন আমি অন্যকে এত রেসপেক্ট করি কারণ হইল হি ইজ দ্য মোস্ট ইন্সপায়ারিং আমি যে সবথেকে বেশি ইন্সপিরেশন আমার নিজের জীবনে আমি পাই তাহলে হি ইজ আব্দুল কালাম হি ইজ ভেরি ইন্সপায়ারিং উনি খুব বেশি ইন্সপায়ারিং প্রত্যেকটা ওয়ার্ড উনার ইন্সপায়ারিং সো ওই কারণে আমি খুব বেশি ভালোবাসি অ্যান্ড ইউ অলসো ফিল লাইক দ্যাট তোমরা হয়তো এই চ্যাপ্টারটা পড়ার পরে তোমরাও লাগবে এরকম যে হু ইজ হি অ্যান্ড তোমাদের মনে ওনার প্রতি একটা শ্রদ্ধা মানে সৃষ্টি হইব বা শ্রদ্ধা হইব রেসপেক্ট তোমাদের মনে হয় ঠিক আছে তো চলো দেখি একটু আব্দুল কালামের পুরো নাম আছে আব্দুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম মানে আবুল ফকির জৈনুল আবদিন আবুল কালাম মানে আমরা যখন APJ আব্দুল কালাম আমি কিতা কই APJ আব্দুল কালাম মানে এই পার্টিকুলার নামটা অ্যাকচুয়ালি তার বাবার নাম থেকে এক্সট্রাক্ট করা মানে রিলেটেড তো আমরা কিতা হয় APJ আব্দুল কালাম ওকে সো দেখি লেটস সি born on 15th October 1939 জন্মগ্রহণ কবে করছিল 15 অক্টোবর 1931 মানে 15th অক্টোবর তারপরে তার বার্থডে নিশ্চয়ই সামনে আর এখন কি মাস চলে সেপ্টেম্বর মাস চলে সেপ্টেম্বর মান্থ চলে দেন 15 অক্টোবর তার বার্থডে দ্যাট ইজ 1931 15 অক্টোবর 1931 তার জন্মগ্রহণ করছিল কোন জায়গা করছিল রামেশ্বরম তার জন্ম হয়েছিল এবং মৃত্যু হবে ঘটলো 27 জুলাই 2015 in Shillong
মানে দেখো তার জন্ম হয়েছে রামেশ্বরম, সাউথ অফ ইন্ডিয়া, আর তার মৃত্যু গিয়া হইল শিলং, দ্যাট ইজ নর্থ ইস্ট। নর্থ ইস্টে একটা কনফারেন্স তাই না আসলা, ওই জায়গায় তার মৃত্যু ঘটেছে, ঠিক আছে। 27 July 2015 in Shillong he died. So born in 15 October 1931 at Rameshwaram and died at 27 July 2015 and Shillong. Okay. আচ্ছা, এই ফটোটা দেখে আমরা একটা ধারণা দেখো, এখানের মধ্যে আমি যদি হি ইজ হিজ ফাদার, উনি হলেন তার বাবা, অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রাদার, অ্যান্ড হি ইজ নান আদার দেন আব্দুল কালাম, অ্যান্ড শি ওয়াজ হিজ মাদার, মানে উনি তার মা, বাবা, বোন অ্যান্ড ব্রাদার অ্যাবাউট, অ্যান্ড হি ইজ আব্দুল কালাম। ওকে, তো ফটোর মধ্যে একটা জিনিস বোঝা যায়, দে বিলংস টু এ ভেরি সিম্পল মিডল ক্লাস ফ্যামিলি। কারণ দেখো, সিম্পল মিডল ক্লাস ফ্যামিলি ওইখানে যখন রহন সহন দেখলে আমরা বুঝেই যায় যে না, তারা এত বেশি লাক্সারিয়াস ফ্যামিলি থেকে বিলং করেন না, একদম পুয়ার ফ্যামিলি থেকে তারা বিলং করে না, মোটামুটি একটা সিম্পল বাট খুব বেশি শান্তিপূর্ণ একটা ফ্যামিলি, খুব বেশি মানে ওয়েল ম্যানার্ড ফ্যামিলি আমি যদি হই। তো এরকম একটা ফ্যামিলিতে তারা বিলং করছেন, ঠিক আছে। তারপরে আমরা যদি একটু দেখে নিচ্ছি, দেখো কি লেখুন, অ্যাকর্ডিং টু ইউর বুক, আমি বুকের সাথে সাথে মিলিয়ে তোমরা পড়াই, সো দ্যাট ইউ ক্যান রিলেট ইট। So here it is written, I was born in a middle class Tamil family in the islands of Rameshwaram in erstwhile Madras state. দেখো এটা হয়েছে, I was born in a middle class Tamil family, he is not Tamil actually, but তামিলনাড়ু যেহেতু ওইখানে তার তামিল ফ্যামিলি, বাট হি ইজ নট Tamil. Okay, so I was born in a middle class Tamil family in the islands of Rameshwaram. Rameshwaram একটা island, that is permanent island একটা আছে, ওই আইল্যান্ডের মধ্যে পাম্বান আইল্যান্ড। ওকে, আর রামেশ্বরম আইল্যান্ড এটা ইন্ডিয়ান ওশানের মধ্যেই পড়ে, যাই হোক। সো আই ওয়াজ বর্ন মানে ইন রামেশ্বরম, আর্স্টওয়াইল মাদ্রাজ, মানে আগে সেই জায়গাটাতে মাদ্রাজ নামে সবে জানতো, ঠিক আছে। সো সিম্পল সেন্টেন্স, আই ওয়াজ বর্ন ইন এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড অফ রামেশ্বরম যে আইল্যান্ড, এখানে আমার জন্মগ্রহণ হয়েছিল। আর্স্টওয়াইল মাদ্রাজ, আগে এটারে মাদ্রাজ স্টেট হিসাবে সেটার মধ্যে পড়তো, ঠিক আছে। মাই ফাদার জয়নুল আবদিন, আমার বাবা জয়নুল হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তো আমার বাবা জয়নুল আবদিন তাই করে আর কি, যে আমার বাবার এতটুকু পড়াশোনা আসছিল না, মানে খুব বেশি পড়াশোনা আসলে মোটামুটি চলার মতো, ঠিক আছে মোটামুটি চলার মতো যেরকম লাগে, অ্যান্ড নট মাচ ওয়েলথ, টাকা কড়িও আসছিল না, ঠিক আছে। হি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, টাকা কড়ি খুব বেশি আসছিল না। এটা সব মিডিল ক্লাস ফ্যামিলির একটাই সিম্পলিসিটি, টাকা কড়ি মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আছে, তার থেকে বেশিও নেই কমও নেই। Despite these advantages, দেখো কথা বলছেন, despite these disadvantages he possessed great innate wisdom and a true generosity of spirit. তার বাবার কাছে হয়তো টাকা আসছিল না, বা ফর্মাল এডুকেশনও আসছিল না, নট সো মাচ ওয়েলথও আসছিল, মানে বেশি টাকা করে কিছু আসে না, বাট এতটা ডিসঅ্যাডভান্টেজে ধরে নিই, যদি আমি যদি এটা ধরে নিই ডিসঅ্যাডভান্টেজ, যদি আমরা সিম্পল থিঙ্কিং এটা হয়, যদি আমরা টাকা করে কিছু টাকা নেই, আমরা খুব বেশি দুর্ভাগ্যশালী, এরকম ধারণা একটা, কিন্তু এরকম কিছু নাই। হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, মানে এটা গ্রেট ইনেট মানে এটা আমরা বাই বার্থ একটা, যেটা আমরা হয় বাই বার্থ, উইজডম আমরা সবাই জানি, অ্যান্ড ট্রু জেনারসিটি মানে তার ধারণা, তার খেয়াল, তার বুদ্ধি, আব্দুল কালাম করে আর কি তার বাবার কথা, যে তার ধারণা, তার চিন্তাধারা, এটা সবসময় একটা মানে কী দেখা যায় আমরা একটা খুব সুন্দর ধারণা, তার থিঙ্কিং সব কিছু এটা মহাপুরুষের মতো থিঙ্কিং যেরকম আর কি, ঠিক আছে। সিম্পলিসিটি লিভিং, নট বেশি গ্রিড তো মোটেই নাই, লুপ টবিগুলো কিছু নাই, দেন একদম সিমিল লিভিং আর কি, ঠিক আছে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, তাই না, আবার তার মা যে আশিয়া মা, হি অলসো ভেরি, মানে এটা হয়ে যান বাংলাতে ওয়ার্ডগুলো পাওয়া যায় না সবসময়, তো মানে হেল্পমেট খুব, তাই না, মানে খোলামনির আসলো আর কি, ঠিক আছে। I do not recall the exact number of copies she feed every day. দেখো কতটুকু খোলা, মানে
তাই আব্দুল কালাম কইরা যে আমার মনে পড়েন না যে আমার মা দিনে কতজন বাইরা মানুষে খাওয়াইতা আর কি, ঘরের মানুষ ছাড়া। মানে দেখো কতটুক বাইরা, মানে দিলদার মানুষ আর কি, খোলা মানের মানুষ। দেখো আমরা চিন্তা, আমরা নিজের করেই দিই, আমরা বাইরা মানুষ কয়দিন খাওয়াইমো, আমরা কতজন খাওয়াইমো উইথাউট, আমরা যদি রিলেটিভের মধ্যে হলে ঠিক আছে, আদারওয়াইজ আমরা কয়জনটা খাওয়াই, কীরকম খাওয়াই। বাট ওই সময় দেখো ওই দিনই, আগের দিনই শি ফিড এভরি ডে, মানে আব্দুল কালাম কিন্তু এক্সাক্ট নাম্বার তেন হইতে পারে না, তখন অনেক মানুষ। শি ফিড এভরি ডে মানে প্রত্যেক দিনই। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট মোর আনসার্টেন আর স্টেট উইথ আসার। দেখো তেন কইরা যে আই এম কোয়াইট আনসার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার এইড উইথ আস, মানে আউটসাইডের বেশি আসলে আমরা সব দিন খাইতা দেন দ্য ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলি মেম্বার্স থেকে আউটসাইডার্সরা বেশি আমরা করে সবসময় ইয়া খাওয়া দাওয়া করতো। টু অফার ফ্যামিলি কুড টুগেদার, মানে একসাথে যেমন নেই, প্রত্যেক দিনেরই কর না। তো এই প্যারাগ্রাফ থেকে একটা জিনিস খুব বেশি সিম্পল বোঝা গেল যে আব্দুল কালাম বাবা জয়নুল আবদিন হি ইজ এ ভেরি সিম্পল পার্সোনালিটি, খুব বেশি ডাউন টু আর্থ মানুষ আসলা। এটা মেবি তার ফর্মাল এডুকেশন এতটা আসিল না, বাট টাকা হরিও আসছে না, বাট একটা সুন্দর একটা ব্যক্তিত্ব আসলা, গুড পার্সোনালিটি, তার ব্যবহার সবার সাথে খুব বেশি ভালো আসিল, নট গ্রিডি আসলা না। তো দিস আর দ্য সাইন্স অফ এ গুড ফ্যামিলি, এটা একটা খুব একটা ভালো ফ্যামিলি, একটা গুড সাইন, ঠিক আছে। তার মাও সেম খোলা মানে মানুষ আসলে, অলওয়েজ হেল্পিং উইথ আদার্স, অলওয়েজ হেল্প আদার্স। তো এখান থেকে বোঝা যায় তার মা বাবা যেহেতু ভালো, অবভিয়াস তার গড়ে একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর এনভায়রনমেন্ট, তো অবভিয়াসলি এখানে একটা হেলদি মাইন্ডে গ্রো করছিল, ঠিক আছে। চলো নিচে কি লেখা আছে দেখি। এই প্যারাগ্রাফটা মোটামুটি আমরা বুঝে লেছি। যদি আমরা কিছু বুঝি না, তো আমরা সঙ্গে সঙ্গে স্যাররা আবার জিখাই, মানে আমরা জিখাই পাই। তো ঠিক আছে, ওকে। নেক্সট দেখো এই যে ছোট্ট গড়টা দেখো, আই হ্যাভ সামহাউ কালেক্টেড ফ্রম ইন্টারনেট, এই সময় যদি একটা পাক্কা করে থাকতো, দিস ইজ অ্যাবাউট হার্টস, আই ডোন্ট নো হোম। এটা হলো তার পাক্কার একটা গড়। পাক্কার গড়টা পুরোনো, অনেক পুরোনো ফটো, পাক্কা হাউস উইথ লাইমস্টোন দিয়ে পাথরগুলো লাগাই লাগাই। তো অ্যাট দ্যাট টাইম দে লিভ ইন এ পাক্কা হাউস ইন দ্য মস্ক রোড, মানে মসজিদের রাস্তার সাইডে আর কি তার একটা ঘর আছে ছোট্ট। আচ্ছা ঠিক আছে, এটা তারা সিম্পল একটা ঘর আছে আব্দুল কালামের। এখন হয়তো এটারে মডিফাই করে বড় বানা নিয়েছে, এটা অন্য জিনিস, বাট আগে যখন ছোটোবেলা আসলা এটা তার গড় হইতো, ঠিক আছে। তো আমরা দেখি অ্যাকচুয়ালি আমরা এখন একটু মানে খুঁজাই দিই অ্যাকচুয়ালি এই রামেশ্বরম জায়গাটা কোন জায়গা, তো আমরা একটু বেশি বুঝবো যে রামেশ্বরম জায়গা যেটা, এটা অ্যাকচুয়ালি তোমার ওই জায়গার মধ্যে পড়ছে, এই জায়গার মধ্যে পড়ছে, এই যে পয়েন্ট দেখা, এটা গুগল ম্যাপ দিয়ে নিয়েছি, এই জায়গার মধ্যে রামেশ্বরম জায়গাটা পড়ছে। এটা যদি আমি একটু যদি জুম করি তাহলে আমি একটু যদি এখানে জুম করি তাহলে দেখুন আমরা একটু ভালো ভালো ক্লিয়ার হবে। এই যে পামবাম আইল্যান্ড যেটা বলছিলাম তোমরা, পামবাম আইল্যান্ড, এই যে পামবাম আইল্যান্ড অ্যান্ড দিস রামেশ্বরম, এই জায়গার মধ্যে, এই পুরো আইল্যান্ডের মধ্যেই রামেশ্বরম, ঠিক আছে। রামেশ্বরম পামবাম আইল্যান্ড এখানে ইন্ডিয়ার সাথে এই যে একটা কানেক্টিভিটি রোড আছে, এইটা যে রোড দিয়ে শুধু অনলি ওয়ে টু কানেক্ট উইথ ইন্ডিয়া ইজ দিস রোড। এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই, মানে ভারতের সাথে তার মানে মানে সম্পর্ক লাগে, একটা রাস্তা, এই যে রামেশ্বরম যাওয়ার একটাই রাস্তা, ওকে, অনলি রোড টু রিচ রামেশ্বরম, ওকে। আগের দিনে তো খুব বেশি অসুবিধা হইতো, আজকে নাও এটাই এই পার্টিকুলার রোড ব্রিজটা তৈরি হয়েছে। হ্যাঁ, রোড ব্রিজ এখানে কইলাম, এখানে ট্রেনও যায়, রোডও যায়, মানে গাড়িও যায়, কিন্তু আগে এই পার্টিকুলার জিনিসটা আসছিল না, আগে শুধু ট্রেন যেত। হ্যাঁ, 1911 মধ্যে ফার্স্ট টাইম ট্রেন শুরু হয়েছে, 1914 মধ্যে ফার্স্ট টাইম, 1911 কাজ শুরু হয়েছে, 1914 অ্যারাউন্ড ফার্স্ট ট্রেন এই পার্টিকুলার ইন্ডিয়া থেকে পামবাম আইল্যান্ডে গেছে বাই রামেশ্বরম, ঠিক আছে। তো কিন্তু 1988 গিয়া এই পার্টিকুলার রোড ব্রিজ তৈরি করেছে, রোডের মধ্যে গাড়িও যেত আর কি। এটার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল হাইওয়ে NH-49 নামে নাম দেওয়া হয়েছে, আর রোডটার নাম আছে ইন্দিরা গান্ধী রোড ব্রিজ, ইন্দিরা গান্ধী রোড ব্রিজ, ইন্দিরা গান্ধী রোড ব্রিজ নামে এটার নামটা আসল। আর ইট ওয়াজ ইনঅগ্রেটেড বাই রাজীব গান্ধী এটা ইনঅগ্রেট করছে রোড ব্রিজটারে ইন 1988 রাজীব গান্ধী এই পার্টিকুলার রোড ব্রিজটারে ইনঅগ্রেট করছিল, ঠিক আছে। সো ভেরি এটা একটা চ্যালেঞ্জ আছে,
ইঞ্জিনিয়ার হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ আছে সমুদ্রের মধ্যে একটা এত বড় একটা ব্রিজ তৈরি করা, ঠিক আছে, লংগেস্ট ব্রিজ, মানে ফার্স্ট লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া। হ্যাঁ, ফার্স্ট লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া ইন 1914 প্রথম লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া ক্রিয়েটেড। ইঞ্জিনিয়ার হচ্ছে একটা চ্যালেঞ্জ আছে, কারণ সমুদ্রের মধ্যে এরকম একটা ব্রিজ তৈরি করে তার মধ্যে এত বড় ট্রেন যেত, মানে রেল যেত, বুঝলেন? ইটস আ চ্যালেঞ্জ এট দ্যাট টাইম, বাট সামহাউ সায়েন্টিস্ট মেড ইট পসিবল, ঠিক আছে, somehow scientists made it possible, and this is the only road by which people from Rameshwaram and Pamban Island connect with India. এটা একমাত্র রাস্তা যার দ্বারা রামেশ্বরমের মানুষ, পাম্পাম আইল্যান্ডের মানুষ তোমার ইন্ডিয়ার সাথে কানেক্টেড আসলা, ঠিক আছে। যদি এই রোড বন্ধ হয়ে যেতে সাপ্লাইও বন্ধ হয়ে যাবে, যে কোনো ধরনের সাপ্লাই রামেশ্বরের লগে বন্ধ হয়ে যাবে, মানে এই ব্রিজ বন্ধ হয়ে যাওয়া মানে রামেশ্বরের লগে ইন্ডিয়ার সাপ্লাই সব কাট অফ হয়ে যাব, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ওই কারণে কইছি এগুলো যে সো দ্যাট তোমরা জিনিসগুলো ফিল করো যে তার কোন জায়গায় রাস্তা বা কীরকম তার দেখাশোনা আছিল বা ইন্ডিয়া কোন জায়গাতে আছে, কোন সময় কী হয়েছে, একটা ধারণা ক্রিয়েট হয়েছে। দেখো আফটার ইংলিশ সাবজেক্ট পড়া মানে একটা ধারণা ক্রিয়েট হওয়া, আর বেশি কিছু না। দেখি এখন কেটা দেখা আছে ইন দিস প্যারা। আই ওয়াজ অফ মেনি চিলড্রেন এ শর্ট বয়, মানে অন্য বাচ্চারা মতো শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। মানে সিম্পল আমরা যে চিন্তা করি আই ওয়াজ, মানে আমি সব বাচ্চারা মতো একটা ছোটোখাটো শিশু, মানে বাচ্চা আসলাম, রাদার আনডিস্টিংগুইশড, মানে আমার মধ্যে আলাদা কিছু একটা লুক আসল না। বর্ন টু টল, মানে পুরো অত বেশি হাইটও আসল না, মোটামুটি ঠিক আসল। অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, মানে আমার বাবা মা ঠিক আসলে, সবার কাছে বাবা মা হ্যান্ডসাম, ওকে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, যেটা আমি তোমরা একটু আগে দেখাচ্ছি, উই লিভড ইন এ অ্যানসেস্ট্রাল হাউস, মানে আমার পূর্বজের যে গড়টা আছে, ট্রেডিশনাল গড়, পূর্বজের গড়, ওই গড়টার মধ্যে আমি থাকতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ দ্য 19th century, কোন সময় মানে হচ্ছে 19th century মিডিলে এই গড়টা তৈরি করা হয়েছে। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন ব্রিক, ওকে। এটা মোটামুটি একটা সুন্দর ঘর, পাক্কা হাউস, নট কাঁচা হাউস। আমরা জানি পাক্কা হাউসে কাঁচা হাউস কি, মেড অফ লাইমস্টোন, লাইমস্টোন মধ্যে আমরা চুনা পাথর যেটা হয়, আর ইট দিয়ে এটা বানানো আছে ব্রিক। অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বর, রামেশ্বরের যে মসজিদ যেটা আমরা বলি লোকাল মসজিদ, যেটা হয় মসজিদ, ওই মসজিদের রাস্তার মধ্যে রামেশ্বরমে তার ঘরটা আছে, ওকে। মাই Austrian father used to avoid all the essential comfort and luxuries. তার বাবার একটাও ধারণা আছে যে এইগুলো লাক্সারিজ দেখিতে হয়তো, এইগুলো লাক্সারিজ মানে তার কোনো মানে মানে বাবার তার আর কি কোনো রুচি আছে না। হ্যাঁ, তেন কি তা হয়েছেন দেখো, সিম্পল একটা ওয়ার্ড, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ। তেন হচ্ছেন যেগুলো জিনিসের আমরা জীবনে কোনো প্রয়োজন নাই, তারপরে আমরা আছে এগুলো আমার প্রয়োজন নাই, যে ইনএসেন্সিয়াল কমফর্ট মানে যেগুলো দরকারই নাই, এগুলো আমার লাগে না, লাক্সারিজ। কারণ এইগুলো আমরা আজকের দিনে যদি আমরা এগুলো জিনিসে কিছু অ্যাভয়েড করি তাহলে আমরা জীবনটা অনেক বেশি সার্থক হইব। দেখো আব্দুল কালামের কাছে বাবা একজন ইন্সপিরেশন আসলা, কারণ আব্দুল কালামের তার মানে পুরো বায়োগ্রাফির মধ্যে আমি বায়োগ্রাফিটা তার পড়ছি বা দেখছি, তার বলছেন যে লাক্সারি লাইফ ইজ নট লাইফ, লাক্সারি লাইফের মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হয়। আর এটা গৌতম বুদ্ধ হয়ে গেছেন যে তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার ওয়েলথ। হ্যাঁ, যদি সবচেয়ে বড় শত্রু এই পৃথিবীর থাকে এটা হলো তোমার ওয়েলথ, মানে টাকা কড়িগুলা, ঠিক আছে। তো এটা তাই আগে হয়ে গেছে। মাই আশ্চর ফাদার ইউজ টু অ্যাভয়েড অল দ্য ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, যেটা প্রয়োজন না এটা তার কোনোদিনও মানে নিতে না, ই অলওয়েজ অ্যাভয়েড। হাউএভার all necessities were provided for in terms of food, medicine, clothes, মানে যেগুলো প্রয়োজন সেগুলো তাই প্রোভাইড করতে তারা। মানে আব্দুল কালাম কইরা যে আমার বাবা এইগুলো এসেনশিয়াল কমফর্ট পছন্দ আসে না, লাক্সারিজ পছন্দ আসে না, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে যেগুলো আমরা লাগতো ওইগুলো আমরা প্রোভাইড করতো, যেমন ইন টার্মস অফ ফুড, হ্যাঁ, মেডিসিন, ক্লথ, যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয়, দিস আর ইম্পর্টেন্ট ফর লাইফ, যেগুলো জিনিস আমরা জীবনে সাস্টেন করতে বা সার্ভাইভ করতে প্রয়োজন সেগুলো জিনিস তাই প্রোভাইড করতে, এক্সট্রা কোনো কিছু যেমন প্রোভাইড করতে না আমরা। ওকে, আই উড সে
Mine was a very secure childhood, both maternally and emotionally. Materially and emotion, মানে maternally, materially and emotionally. Then এরকম থাকায় দেন একটা জিনিস ফিল করতা যে আব্দুল কালাম কইরা যে আই ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার চাইল্ডহুডটা খুব সিকিউর আছে, খুব শান্তিপূর্ণ আছে, কোনো ধরনের অসুবিধার মধ্যে আমরা আসলাম না, ওয়েল প্রোটেক্টেড। সিকিউর মিনস ওয়েল প্রোটেক্টেড চাইল্ডহুড, মানে কোনো দিন কোনো কিছু নিয়ে অসুবিধা হচ্ছে না, খানি দানি বা খাওয়া দাওয়া মেডিসিনগুলো সিকিউর, মানে এই এসেন্সিয়াল জিনিস নিয়ে আমরা কোনো দিনও অসুবিধা পড়ছি না। তাই এটা করে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার জীবনটা খুব বেশি সুন্দর ছিল আমরা যখন ছুটে আসলাম। বোথ মেটেরিয়ালি যেগুলো জিনিস আমরা লাগে দৈনন্দিন সবগুলো আমরা সবসময় পাইছি, অ্যান্ড ইমোশনালি মানে মানুষ ইমোশনালি স্ট্রং হওয়াটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় ইমোশনালি ব্রেক হয়ে যায়, আমাদের মনে প্রকট দুঃখ লাগে যায়, যে কোনো কিছু দেখলে আমরা অনেক সময় দুঃখ লাগে যায়। তো ইমোশনালি যখন আমরা স্ট্রং হয়ে যাই, সব জিনিস আমরা দুঃখ লাগে, আমরা প্র্যাকটিক্যালিটি রিয়েলিটির মধ্যে আমরা সার্ভাইভ করবো আর কি। ইমোশনালি স্ট্রং হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় মানুষ সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ কেউ মারা গেলে আমরা অনেক দুঃখিত হই, আমরা পুরো ভাঙিয়ে যাই গিয়া, কিন্তু সিম্পলি আমি করি, আমি জাস্ট বুঝার লাগে ইমোশনাল মিনিংটা কি, ইমোশনালি স্ট্রং ওয়ার্ড জিনিসটা কি। সব সিম্পল, আমরা কেউ মারা গেলে, আমরা আপনজন কেউ মারা গেলে বা আমরা ফ্রেন্ড ক্লোজ কেউ যদি আমরা মারা যায়, যার সাথে আমার ক্লোজ রিলেশন আছে, মেবি সে মারা গেল বা তার কোনো একটা অসুখ হয়ে গেলো গিয়ে, খুব কষ্ট হয়, আমরা খুব বেশি কান্দাকাটি করি, খুব বেশি দুঃখ লাগে, কারণ আমরা ইমোশনালি অ্যাটাচড ওই মানুষের সাথে। কিন্তু প্র্যাকটিক্যালি যে আমরা চিন্তা করি, প্র্যাকটিক্যালি ইমোশনালি স্ট্রং যারা, তারা এতটা কান্দাকাটি করার থেকে চিন্তা, কারণ অসুখ বিসুখ বডি শরীর তাহলে অসুখ হইব, এটা কিছু করার নাই, এটা রিয়েলিটি। আর মানুষ এই পৃথিবীতে আইসি যখন তো মৃত্যু হইব, ওই যে মারা যায়। তো ইমোশনালি স্ট্রং যারা মানুষ এইভাবে চিন্তা করে যে হ্যাঁ দুঃখ তো সবাই লাগে, দুঃখ সবাই লাগবো এটা প্রয়োজন লাগে, কিন্তু ইমোশনালি স্ট্রং মানুষ তারা একটু করে নিজেরা বুঝাইতে পারে যে এটাই সত্যি। সত্যিটা আমরা কোনো সময় ডিনাই করতে পারতাম না। এই পৃথিবীতে কেউ এখনও মানে সার্ভাইভ করেন না যে ফার্স্ট থেকে মানে সবই মৃত্যু হয়, তারপরে আমরা মানুষ মরার পরে কান্দাকাটি করি, কারণ এটা আমরা ইমোশনালি অ্যাটাচ আছি। সো তাই না করে আই উড সে মাই দেন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ড বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, মানে আমরা ইমোশনালি আমার বাবা মানে আমরা ফ্যামিলি ওয়েলবিং আমরা সব শান্তিতে আমরা আসলাম আর কি। ইমোশনালি স্ট্রং আসলাম, ইমোশনালি সব জিনিস বুঝতাম, কারণ মিডিল ক্লাসের ফ্যামিলি তো অনেক সময় কিছু লাগছে কিছু পাইছি না, নিজের মনে বুঝাইছি। নিজেও আমি মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করেছি, বুঝি যে ইমোশনালি স্ট্রং কীরকম হওয়া যায়। ছোট্ট একটা জিনিস না পাইলেও আমরা যে পট করে রাগ করে নিতাম এরকম নয়, আমরা বুঝি যে সেই জিনিসটা আমরা লাগি নাই বা এই জিনিসটা আমরা পাইছি না, তাহলে এত বেশি দুঃখ করা হয় নাই। উই নিড টু অ্যাডজাস্ট, মানে অ্যাডজাস্ট করা শিখিলেই বা আর কি। দেখো আব্দুল কালাম ছোটোবেলা থেকেই, এইটা একটা ফটোগ্রাফ আমি নেট থেকে পাইলাম, ইন্টারনেট থেকে পাইলাম। আব্দুল কালাম সেলিং পেপারের একটা ঘটনা আছে, পরে মেট্রো পরে যখন চ্যাপ্টারের মধ্যে যে পেপারের একটা ঘটনা আছে। আব্দুল কালাম সেলিং পেপার আছে, পেপার বয় মানে তাই বিক্রি করতে পেপার আর কি, সবসময় না, কোনো একটা কারণে পড়া সব কইমু তোমরা একটু পরে চ্যাপ্টারের ভিতরে গেলে গিয়া। তো অ্যাট দ্য এজ অফ 7 to 8 years সাপোজ টু সেল পেপার্স, ওকে। তারপরে নিচে যাই আমরা, ইট ওয়াজ দ্য স্কুল, হাই স্কুল, হ্যাঁ রামনাথপুরম যেখানে হাই স্কুল পড়ছে, এটা স্কুলটার নাম হলো সোয়ার্টস, SCHWARTZ, স্কুলের নাম হলো SCHWARTZ, সোয়ার্টস হাই স্কুল। তোমরা বইয়ে এগুলো নাই, কারণ এইগুলো জিনিসগুলো বইয়ে নাই, ইনক্লুডেড না, কারণ চাইল্ডহুড নিয়ে কথা হয়েছে, একদম চাইল্ডহুড আপ টু এজ অফ 12, হাই স্কুল নিয়ে কথা হয়েছে না, ওইখানে হাই স্কুলটা ইনক্লুড করা হয়েছে না। মাই চাইল্ডহুড মানে যেটা আপ টু এজ অফ 12 to 15-এর মধ্যে, 12-এর মধ্যেই এই যে চাইল্ডহুড, তো এখানে বেশিরভাগ আর্লি চাইল্ডহুড নিয়ে কথা হয়েছে এখানে, ঠিক আছে। আপ টু এজ অফ 10, ওকে, 10 years এই নিয়ে কথা হয়েছে, একটু বেশি কথা হয়েছে না। বাট আমি তোমরা দেখাইলাম এটা তার হাই স্কুল আসছিল, সেখানে পড়াশোনা করছেন, তার হাই স্কুল পড়ে তাই একটা কলেজে অ্যাডমিশন নিয়েছেন, সেই কলেজটার নাম হলো সেন্ট জোসেফ কলেজ। এটা রামনাথপুরমে পড়ছে হাই স্কুলও, দেন হাই স্কুল পড়ছে রামনাথপুরমে, আর সেন্ট জোসেফ কলেজ পড়ছে ত্রিচি, মানে ত্রিচিতে গিয়ে পড়ছে সেন্ট জোসেফ কলেজ, ওইখানে তাই গ্র্যাজুয়েশন করছেন। তারপরে তাই MIT অ্যাডমিশন নিয়েছেন, MIT মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইখানে তাই এরোনটিক ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে পড়াশোনা করছেন। তারপরে তো তার জীবন অনেক বড়, অনেক দুঃখ আছে, অনেক স্ট্রাগলও আছে, অনেক সাকসেসও আছে, অনেক ফেইলারও আছে তার জীবনে, ঠিক আছে। তো সাকসেস ইজ অলওয়েজ লিড বাই ফেইলার, এটা আমরা জানি, সাকসেস ইজ অলওয়েজ লিড বাই ফেইলার।
জীবনে যদি হারো না তাহলে জিততেও পারবে না, ঠিক আছে না? তো হাঁটতে লাগে, জেতার আগে আবার হাঁটতে লাগে, দেন আমরা জিততে পারবো, আদারওয়াইজ জিততে পারতাম না। তো তার জীবনে অনেক প্রবলেমস আছে, অনেক অসুবিধার মধ্যে তাই আসলা। তার জীবনীটা যদি একদম ডাইরেক্টলি পুরো আমি নিজে পড়ছি পুরো জীবনী, তার অনেক স্ট্রাগল করছেন, অনেক স্ট্রাগল ইন দ্য সেন্স অনেক দুঃখ সময় তার জীবনের মধ্যে আইসে, অনেক খুশির সময় তার জীবনের মধ্যে আইসে। অ্যান্ড তাই সবসময় তার ইন্সপিরেশন তার বাবারে মানিয়ে গেছেন। হি অলওয়েজ ইন্সপায়ার্ড বাই হিজ ফাদার। ঠিক আছে, তো আমরা নেক্সট এইটা এখন যেহেতু আমি সবগুলো জিনিস তোমার সাথে ডিসকাস করতাম, এখন তোমরা তো এগুলো জিনিস নাই সবগুলা। আচ্ছা, তারপরে শুরু হইলো দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন 1939। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটু কথা বলুন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা অ্যাকচুয়ালি কার মধ্যে যুদ্ধ হয়েছিল, কেনে হয়েছিল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়েছিল 1939-এ। 1939 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা ডিক্লেয়ার করা হয়েছে। এখানে দুইটা গ্রুপ আছে, যেমন একটা গ্রুপের মধ্যে আছে জার্মান, ইটালি, হ্যাঁ, জাপান, অ্যান্ড একটা গ্রুপের মধ্যে আছে আরেকটা গ্রুপের মধ্যে আছে অ্যালাইড ফোর্সেস, যেটা আমরা কই, যেটা যে ব্রিটেন, ইউকে, রাশিয়া, হ্যাঁ, ওইগুলো সব মিলে একটা অ্যালাইড ফোর্স আছে। আর তারা তিনটা কান্ট্রি, জার্মান, ইটালি, জাপান, কিছু কিছু চায়নাও ইনক্লুডেড আছে। সো এই দুইটা ফোর্সের মধ্যে যুদ্ধ হয়েছিল, আর ইন্ডিয়া অ্যালাইড ফোর্সের সাথে গিয়া অ্যাড হয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়া খাস সাপোর্ট করছে অ্যালাইড ফোর্স। অ্যালাইড ফোর্সের মধ্যে আছে ইউকে, ব্রিটেন, হ্যাঁ, ইউকে, ব্রিটেন, রাশিয়া, ওইগুলা ফ্রান্স, ওইগুলোর সাথে ইন্ডিয়া যুদ্ধ দিয়ে মানে মানে সাপোর্ট করছে আর কি। কারণ আছে সাপোর্ট করার কারণ, ইন্ডিয়া ওই সময় আন্ডার ব্রিটিশ রুল আসল। 1939-এ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল আসল। আর ব্রিটিশ রুল আছে যেহেতু, তো আমরা ইন্ডিয়া অবভিয়াসলি উই নিড টু সাপোর্ট দ্য ব্রিটিশ, আদারওয়াইজ বাই আমরা বাউন্ড করা হয়েছে সাপোর্ট করার লাগে। এরকম কিছু না, ধরেন যে ইচ্ছা আমরা তো কোনো কিছু শুনি নাই জার্মানি ইটালির লোকে, কিন্তু যেহেতু ইন্ডিয়া অ্যাট দ্যাট টাইম ওয়াজ গভর্নড বাই ব্রিটিশ, উই নিড, আমরা ইচ্ছা অনিচ্ছা কিছু নাই, উই হ্যাভ টু সাপোর্ট দ্য অ্যালাইড ফোর্স। আচ্ছা, ঠিক আছে, এতটুকু আর বেশি কিছু করলাম। 1939-এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট হয়েছে উইথ দ্য বম্বিং এট হিরোশিমা এন্ড নাগাসাকি, যেটা আমরা জানি নিউক্লিয়ার বম। জাপানের মধ্যে হিরোশিমা নাগাসাকি বম্বিং হয়েছে, বম করেছে নিউক্লিয়ার বম। তারপরে আস্তে আস্তে যুদ্ধ মানে শেষ হয়ে গেছে। আচ্ছা, দেখি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোকেন 1939-এ। বাকি একটা জিনিস আমরা কইছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, এগুলো জিনিস আমি কেন কই, কারণ একটা চ্যাপ্টার পড়লে তার সঙ্গে রিলেটেড অনেক জিনিস আছে, ওইগুলো যদি আমরা একটু পড়ি তাহলে আমরা সবসময়, আমি আগে বলছি, ইংলিশ সাবজেক্টটা মানে কিতা, মানে টু দ্য পয়েন্ট আমরা পড়লে কিছু না, আমার মধ্যে একটা থিঙ্কিং, একটা ধারণা ক্রিয়েট হতো। ওই কারণে আমরা এরকম একটু আমি ডিটেলসে কই, সো দ্যাট তোমরা মধ্যে একটা ধারণা ক্রিয়েট হয়। আচ্ছা, ঠিক আছে। হেন আই ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, মাত্র তার বয়স হতে আসেন 8 বছর বয়স আছে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল। For this reason, I have never been able to understand a sudden demand of tamarind seeds erupts in the market. And I used to collect and sell them to a provision shop on a mosque street. দেখো, এদিকে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আর সেদিকে একটা জিনিস বুঝতে পারে না যে হয় যে সাডেন ডিমান্ড অফ ট্যামারিন্ড সিড, বুঝো নি, তেঁতুলের বিচি, তেঁতুল যে আমরা খাই, তেঁতুলের বিচি আছে না, সিড আছে না, ওই সিডগুলোর হঠাৎ করে এত মানে ডিমান্ড খানে বাড়লো। সেটা হলো মানে ট্যামারিন্ড সিড দিয়ে দুইটা কাজই হয় জেনারেলি। একটা মানে পাউডার দুটাই বানিয়ে খাওয়া যায়। একটা মানে জুট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রি আমরা ইউজ করি, ক্লথের মধ্যে দেওয়া হয়। একটা যে গান পাউডার হিসাবে ইউজ করা হয় গাড়ি চালানোর মধ্যে, গাড়ি ইউজ করার মধ্যে গান পাউডার হিসাবে ইউজ করা হয়। তো মেবি ওই সময় গাড়ি চালাইবার লাগে বা গাড়ি ইঞ্জিনের লাগিয়া এই ট্যামারিন্ড পাউডারগুলো মানে গান পাউডার ইউজ করা হয়েছে মেবি। তো ওই কারণে ট্যামারিন্ড পাউডারে অনেক সময় ট্যামারিন্ড সিডের ডিমান্ড বাড়ে গেছে। ট্যামারিন্ড সিডের ডিমান্ড বাড়ে, তুমি বুঝছো তো? ট্যামারিন্ড সিড কিন্তু তেঁতুলের বিচি, সেটা কী কারণে ইউজ করা হতো? সেটা ইউজ করা হয়তো একটা সিম্পল কারণ আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে যেখানে কাপড় টাপড় বানানো হয় ওইখানে এটা ইউজ করা হতো, বা জুট ইন্ডাস্ট্রি ইউজ করা হতো। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় হঠাৎ করে ডিমান্ড বাড়ার কারণ মেবি একটা হইতে পারে যে এটা যে গান পাউডার টু রান দ্য ভেহিকলস, মানে গাড়ি যেগুলো চালানোর জন্য ইউজ করা হতো, মানে ওকে ইট মেবি এগুলো দিয়ে মেবি বুলেট প্রুফ বা কিছু একটা করা হয়েছিল। ওই কারণে ট্যামারিন্ড সিডের ডিমান্ড হঠাৎ করে বাড়ি গেছে গিয়া। আর তাই দিকে তা করতে, যেহেতু ডিমান্ড বাড়ি গেছে, দামও বাড়ি যাব গিয়া, তো তাই কি তা করতে
আব্দুল কালামে টেমাইন চিট কালেক্ট করতা হ্যাঁ কালেক্ট করে কই নিয়ে দিতা মস্কো স্ট্রিট একটা শপ আছিল দোকান আছে সেই দোকানের মধ্যে দিতা অ্যান্ড ডেইলি কালেকশন উড পেয়ার্স মি দ্য প্রিন্সলি সাম অফ 1 আনা মানে তাই কত মানে রোজগার করতাম প্রতিদিন মোটামুটি 1 আনা টাকা রোজগার করতাম ওই সময় ঠিক আছে মানে 1 আনা ওর তো 6 পয়সা 6 পয়সা যদি আমরা যদি 1 পয়সা 2 পয়সা 100 পয়সা ইকুয়াল টু 1 রুপি তো 6 পয়সা তাই ইনকাম করতাম ওই সময় 6 পয়সা অনেক বেশি 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 ভ্যালুয়েবল আসলে ঠিক আছে মেবি আমরা লাগে ওখানে ভ্যালুয়েবল লাগে না তাও কিতা 6 পয়সা ওই সময় 6 পয়সা অনেক কিছু জিনিস পাওয়া যেত ইট ইজ অলওয়েজ ভ্যালুয়েবল অ্যাট দ্যাট টাইম ঠিক আছে বোঝা গেল গান পাউডারের গল্প টেমাইন সিটির গল্প বোঝা গেল তান মাই ব্রাদার ইন ল জালালউদ্দিন মানে তার বোনের মানে বেহেনই যেটা আমরা কই জালালউদ্দিন would tell me the stories about the World War I, which later attempted to trace the headlines in দিনমণি দিনমণি একটা পেপার আছে পত্রিকা আছে সেই পত্রিকার মধ্যে ওয়ার্ল্ড ওয়ার যেটা চলে আর কি ওয়ারের সব কিছু খবর পাওয়া যেত আছে মাই ব্রাদার ইন ল জালালউদ্দিন would tell me stories about the war which about later attempt to trace the headlines of দিনমণি দিনমণির পত্রিকার মধ্যে সেই ওয়ারের সব কিছু খবর পাওয়া যেত আর জালালউদ্দিন সবসময় তাদের এইগুলো মানে কথা হইতে যুদ্ধের কথা হইতে যুদ্ধ থেকে ওরকম হচ্ছে যুদ্ধ ওইরকম হওয়ার না তাই কোন জায়গা হইতা তাই দিনমণি পত্রিকা পড়িয়া জিনিসগুলো জানতা হেডলাইন্সের মধ্যে একদম সুরকিও মেথা মানে হেডলাইন্স ঠিক আছে আওয়ার এরিয়া বিং আইসোলেটেড ওয়াজ কমপ্লিটলি আনএফেক্টেড বাই দ্য ওয়ার আমরা যে জায়গা যেটা আমরা যেখানে মানে থাকতাম আর কি ওই জায়গাটা যেহেতু ইন্ডিয়া থেকে একদম হয়তো ডিটাচ পার্ট একদম সাগরের মধ্যে তো কমপ্লিটলি আইসোলেটেড সব দিকে কোনো এফেক্ট করার কিছু নাই সব দিকে আইসোলেটেড আমরা মধ্যে আসলাম আইসোলেটেড আসলাম কমপ্লিটলি আনএফেক্টেড বাই দ্য ওয়ার কোনো ধরনের যুদ্ধের কোনো ধরনের এফেক্ট আমরা এখানেও বুঝা গেছে তাই না কইরা আর কি এটা বাট সুন ইন্ডিয়া ওয়াজ ফোর্স টু জয়েন দ্য এই একটা ওয়ার্ড দাও সুন ইন্ডিয়া ওয়াজ ফোর্স টু ইন্ডিয়ার কোনো ইচ্ছা আছে না কারোর সঙ্গে যুদ্ধ করার ইন্ডিয়ার কোনোদিনও কারোর সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা নাই বাট সুন ইন্ডিয়া ওয়াজ ফোর্স টু জয়েন দ্য অ্যালাইড ফোর্স অ্যান্ড সামথিং লাইক এ স্টেট অফ ইমার্জেন্সি ওয়ার ডিক্লেয়ার্ড যেহেতু ইন্ডিয়ারে ফোর্সফুলি জয়েন করানো হয়েছে অ্যালাইড ফোর্সের সাথে অ্যালাইড ফোর্সের মধ্যে কে আগে আমি কইছি ইউকে ইউএসএ রাশিয়া ফ্রান্স হ্যাঁ তো তার সাথে ফোর্সফুলি জয়েন করানো হয়েছে অ্যাজ এ রেজাল্ট আমরা পুরো পৃথিবী মানে ভারতবর্ষের মধ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়ে গেছে মানে ওয়ার লাইক সিচুয়েশন হয়ে গেছে তার কারণে কেটে হয়েছে দেখো বাট সুন ইন্ডিয়া ওয়াজ ফোর্স আই থিঙ্ক ওকে এটা আমরা ডিসকাসড দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি কেম ইন দ্য ফর্ম অফ সাসপেনশন অফ ট্রেন হল্ট এট রামেশ্বর স্টেশন ফার্স্ট যেটা প্রবলেম দেখা গেল যুদ্ধের কারণে এটা হইলো যে সাসপেনশন অফ ট্রেন হল্ট অ্যাট রামেশ্বরম স্টেশন অনেক সময় অনেকে কয় আমি দেখছি বা অনেক কয় যে ট্রেন আওয়া বন্ধ হয়ে গেছে না ট্রেন রামেশ্বরমে আইতো কিন্তু হল্ট মানে কি ন হল্ট স্টেশন মানে এই স্টেশনে সে ট্রেনটা থামবে না আর কি স্টেশনে ট্রেনটা থামতো না স্টেশনের পুরো গতিতে ট্রেনটা চলে আসবে গেল ওকে তো ন হল্ট স্টেশন আমরা অনেক সময় ট্রেনে যখন জার্নি করি আমরা মাই ট্রেন ট্রেকার অনেকগুলো অ্যাপ ট্যাপ আছে ওইগুলোতে দেখি ন হল্ট স্টেশন হ্যাঁ তো হল্ট স্টেশন মানে ওইগুলো স্টেশন যেখানে ট্রেনটা থামতো আর যেখানে হল্ট স্টেশন নাই সেখানে ট্রেন থামতো না তো বিকজ অফ ওয়ার লাইক সিচুয়েশন ইমার্জেন্সি লাইক সিচুয়েশন রামেশ্বরম স্টেশনও ট্রেনটা আর থামে না এখন যেহেতু ট্রেন থামে না দিস ইজ দ্য অনলি সোর্স আমি আগে কইছি এই ট্রেনটা আসলে একমাত্র সোর্স ইন্ডিয়ার সাথে রামেশ্বরমের কানেকশন হয় ঠিক আছে দ্য নিউজ পেপার্স নাও হ্যাড টু বান্ডেল অ্যান্ড থ্রন আউট অফ দ্য মুভিং ট্রেন অন দ্য রামেশ্বরম রোড বিটুইন রামেশ্বরম অ্যান্ড ধনুষকোডি ওকে সো যেহেতু ট্রেন থামে না যারা নিউজ পেপার নিয়ে আয় তারা কি করতো ট্রেনের জানলা থেকে পেপারগুলো ঢিল মারিয়ে রাস্তার মধ্যে ফেলাই দিত আর কি স্টেশনের মধ্যে তো এখন দ্যাট ফোর্স মাই কাজিন মানে হলো তার বাবার বাড়ির ছেলে মেবি আই ডোন্ট নো whether he is own cousin or কাকুর ছেলে আমরা যারা কই কাজিন শামসুদ্দিন who distributed newspapers in রামেশ্বরম শামসুদ্দিনের কাজ হতো আসল তো শামসুদ্দিনে নিউজ পেপারগুলো ডিস্ট্রিবিউট করতো রামেশ্বরম সব মানুষকে নিয়ে প্রোভাইড করে যে কিনতো আসছে ঠিক আছে এখন যেহেতু পেপারগুলো ডিল মারি ফেলার তো পেপারগুলো স্প্রেড ওখানে একটা ফেলার সব জায়গায় চিত্রিয়ে পড়ে তখন শামসুদ্দিনের প্রয়োজন কিন্তু আসলে একজন মানুষ সেই মানুষের তারা হেল্প করতো
কি পেপারগুলো কালেক্ট করতে। তো শামসুদ্দিনের হাতে বেস্ট অপশন আসলে আসছিল, বেস্ট অপশন আসলে কালাম। তো কালামে কোনো কাজ আসছিল না, ছোটো মানুষ কিতা করতো, তো ছোটো মানুষ ফট করে কালেক্টও করতে পারবো। তো শামসুদ্দিনে কিতা করলো, examination to look for a helping hand to catch the bundle and as if natural I filled a slot. তো যেহেতু শামসুদ্দিনের প্রয়োজন ছোট্ট মানুষের বা যে কোনো একজন মানুষের সেই নিউজপেপার কালেক্ট করতো, আর আব্দুল কালাম রেডি আসলা এই সময়। তো আব্দুল কালাম এটা বললো ঠিক আছে বাবা আমি তোমার হেল্প করি। তো এই গিয়া শুরু হলো দেন নিউজ পেপারের গল্প। আমি আগে বলতাম নিউজ পেপার একটা সুন্দর গল্প আছে, সেটাই হলো নিউজ পেপারের গল্প। শামসুদ্দিনে যেটা করলা কারণ সেই একটা ছোটো চাকরি দিলা আর কি, ঠিক আছে তোমার নিউজ পেপার কালেক্ট করে দিবে, আমার নিউজ ক্লাস সবাই প্রোভাইড করবে, বিতরণ করবে, ডিস্ট্রিবিউট করবে। তো আমি তোমার একটা ছোটো হলে টাকা দেবো। ওকে, শামসুদ্দিন হেল্প মি আর্ন মাই ফার্স্ট ওয়েজেস, মানে শামসুদ্দিনের ফার্স্ট টাইম তাদের সাহায্য করছেন টাকা পাইতে আর কি। টাকা দিয়ে সাহায্য করছেন অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা সবাই আমরা ফার্স্ট ইনকামে একটা খুব বেশি খুশি হই। তো হি ওয়াজ অলসো হ্যাপি ভেরি মাচ, তাই না, খুব বেশি খুশি আসলা। হাফ এ সেঞ্চুরি লেটার আই স্টিল ফিল দ্য সার্চ অফ প্রাইড অফ আর্নিং, মানে অনেক বছর মানে যাওয়ার পরেও, হাফ সেঞ্চুরি আজকে 50 বছর পরেও আমি ফিল করলাম যে সেই আনন্দটা আজকে 50 ইয়ার্স পরে আমি ফিল করলাম সেই আনন্দটা ফার্স্ট ইনকামের, কেটা ফার্স্ট ইনকামের সেই আনন্দটা আমি আজকে অবধি ফিল করলাম। ওটাও কেন কোয়েশ্চেন, তো ফার্স্ট ইনকামে আনন্দটা আজকে আমি হাফ সেঞ্চুরি পরেও ফিল করলাম যে কতটুকু আনন্দ। তো আজকের লাগে এতটুকুই। নেক্সট ভিডিও লেকচার আমরা বাকি প্যারাগ্রাফটা দেখবো, ঠিক আছে। আই থিঙ্ক ইটস উইল বি লং ক্লাস, আদারওয়াইজ লং ক্লাস হলে আমরা সবাই একটু অসুবিধা, ভালো লাগে না। তো লং ক্লাস যেতে হয় না, তো সবার লাগে একটা আনন্দের বিষয় আছে যে আমরা ফার্স্ট টাইম টাকা পাওয়া আর কি। তো যাই হোক এখন আমাদের আজকে শেষ করি। তো নেক্সট ভিডিও লেকচারে আমরা বাকি কন্টিনিউশন করবো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ রিয়েলি এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইন্সপায়ারিং চ্যাপ্টার, ঠিক আছে। আমরা অনেক কিছু খুশি মজার জিনিস দেখার আছে চ্যাপ্টারের মধ্যে বাকি। হ্যাঁ, তো কাইন্ডলি কানেক্ট উইথ মি অ্যান্ড লার্ন অ্যান্ড নট লার্ন, উই অলওয়েজ গসিপ উইথ ইচ আদার, গল্প করবো আমরা একসাথে। গল্প করলে আমরা জিনিসগুলো শেখা হয়ে যাবে গিয়া। যদি কিছু বুঝো না আমার ডাইরেক্টলি কইতে পারো, মেইলে কইতে পারো, আর হোয়াটসঅ্যাপ তো আছেই তোমাদের সাথে, আমার কইতে পারো ডাইরেক্টলি স্যার আমি ওই জিনিসটা বুঝছি না। তো নেক্সট দিন আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমরা প্রোভাইড করবো, ঠিক আছে। দিস মাচ ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।